আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে ভাইয়া। জি, আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। ওকে, একটু ৫টা মিনিট ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা। জি স্যার, জি স্যার। আমরা ২ মিনিটে স্টার্ট করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা শুরু করতে পারি। কিছুক্ষণ তো ওয়েট করলাম। আহ, আজকে আমাদের লেকচারের ইয়েটা হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস। এইটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পাশ করতে পারি বা আমাদের এক্সাম হলের স্ট্র্যাটেজি কি হচ্ছে। এইটা আমরা মূলত হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসটা হচ্ছে এইবারই প্রথম ফার্স্ট টাইম অফার করতেছি। অনেকেই হচ্ছে আমাদের প্রিভিয়াস সেশন গুলো হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের জন্য রিকোয়েস্ট করেছে, যার জন্যই হচ্ছে আমাদের এই কোর্স প্ল্যানটা ইনভাইটেশন দেওয়া আপনাদেরকে।
সো হচ্ছে প্রথমে আমি আমার একটু ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দেই। হচ্ছে আমি মোহাম্মদ ইয়াসিন আলী জীবন। আমি হচ্ছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ এর সিএফও হিসেবে ছিলাম লাস্ট। রিসেন্টলি হচ্ছে প্র্যাকটিসে জয়েন করেছি, অডিট ফার্মে আছি। সো হচ্ছে আপনারা হচ্ছে সবাই, আমি অডিট অ্যান্ড অ্যাসুরেন্স ক্লাসও নিচ্ছি, মনে হয় কমন কয়েকজন আছেন ওইখানে। সো কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের যদি ওভারভিউ আপনাদেরকে বলি, কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস জিনিসটা থিওরিটিক্যাল, সাবজেক্টটা থিওরিটিক্যাল, হচ্ছে আইনের বা ভাষা আছে, সেকশন আছে, সাবসেকশন আছে, এই জন্য অনেকের কাছে ব্যাপারটা খুব কঠিন। খুব ইন্টারেস্টিংলি হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার লয়ের সাবজেক্টটাতে খুব খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি মেমোরাইজিং পছন্দ করি না। সো একটা ভ্রান্ত ধারণা ক্রিয়েট হয়েছিল যে আল্লাহ, অত মুখস্থ না করলে পাশ করতে পারবো না। সো হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে লয়ের কোর্সটা আমি ড্রপ করলাম। সো পরবর্তীতে এরকম ভয় পেয়ে পেয়ে বাকি সব কোর্স শেষ করে লাস্টে এসে হচ্ছে আমি একদম বিবিএর শেষ দিকে তখন লয়ের কোর্স নিলাম, এবং আমাদের এক ম্যাম ছিল, ওই ম্যাম হচ্ছে আমার ভয়টা ভেঙে দিচ্ছে যে জীবন হচ্ছে ল বা কঠিন কোনো সাবজেক্ট না। তুমি যদি হচ্ছে এইটারে বা কঠিন ভাবে মুখস্থ করার চেষ্টা করো, সেকশন মুখস্থ করার চেষ্টা করো, হুবহু বই থেকে টুকার চেষ্টা করো হচ্ছে এক্সাম হলে, দেন হচ্ছে তোমার জন্য কঠিন হয়ে যাবে। একটু আমাকে একটা মিনিট সময় দিবেন। সো হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে যদি আমি হুবহু বইয়ের থেকে তোলার চেষ্টা করি, দেন এটা অনেক কঠিন হয়ে যাবে এবং সাবজেক্টটা হচ্ছে পাশ করাও ডিফিকাল্ট হয়ে যাবে। তো ম্যামকে আমি জিজ্ঞেস করছিলাম, ম্যাম তাহলে কি করব? ম্যাম বলছে অন্যান্য সাবজেক্ট যেইভাবে পড়ো তুমি কি করো, কিভাবে পড়ো? আমি বলছি ম্যাম হচ্ছে আমি যেটা করি জেনারেলি, ইংলিশটা যখন পড়তে থাকি এটার ইংলিশ টু বেঙ্গলি করে হচ্ছে আমার মাথায় নেই। মাথায় নেওয়ার পরে এটা অনুধাবন করার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলানোর চেষ্টা করি। দেন হচ্ছে এক্সাম হলে গিয়ে হচ্ছে ওই যে আমার অনুধাবনটা ইংলিশ টু বেঙ্গলিটা মাথায় নিছি, দেন বেঙ্গলি টু ইংলিশ আমি ট্রান্সলেট করে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেইটা আমি হচ্ছে পরীক্ষার খাতায় লিখি। তখন ম্যাম বলল, লতেও তুমি তাই করো, হচ্ছে কোনো প্রকার মুখস্থর দরকার নাই, কিচ্ছু দরকার নাই, সেকশন রেফারেন্স ইউজ করার দরকার নাই, তোমার হচ্ছে দেখবা হয়ে যাবে। হ্যাঁ। সো ওই থিওরিটাই হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি লাইফে অ্যাপ্লাই করেছি, এবং সিএ তে এসেও হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি। আমি হচ্ছে খুব মুখস্থ বিদ্যায় যাই নাই, আমার হচ্ছে সার্টিফিকেট লেভেলের ল এবং প্রফেশনাল লেভেলের ল কোনোটাই হচ্ছে সেকেন্ড টাইম অ্যাটেম্প করা লাগে নাই, ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে পাস হয়ে গেছে। সো আপনারা যারা হচ্ছে, যদি এমন হয়ে থাকে যে বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েও পাস করতেছেন না, বা হচ্ছে খুব ধরেন কঠিন লাগতেছে, তাদের জন্য আমি বলবো যদি আপনারা একটু টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে পড়ে বুঝে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করেন, জাস্ট গল্পের মতো করে যদি পড়েন, দেন হচ্ছে লটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আমি এমনও আমার ফার্মের সিনিয়র ভাইকে দেখছি যে হচ্ছে লতে অনেক বছর সিঙ্গেল সাবজেক্ট অনেক বছর আটকে ছিল। হ্যাঁ। সো হচ্ছে পাস করতেছিল না। সো আমাদের কমিউনিকেশনে জাস্ট ওনার কিন্তু নলেজের কোনো অভাব নাই, হয়তো স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে একটু এক্সাম হলে ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটু ধরেন এদিক সেদিক হয়ে গেছে, এই জন্য হয়তো সি ডি পাচ্ছিল। সো আপনারা যদি হচ্ছে একটু অ্যাপ্লিকেশনটা বা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন লটাও, তাইলেও হচ্ছে দেখবেন পাশ করাটা খুবই ইজি। আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখছি যারা মুখস্থ করছে, ল এর সেকশন রেফারেন্স দিয়ে ভরায় ফেলছে, ওরাও পাশ করছে যেমন, আবার অনেককে দেখছি বুঝে বুঝে পড়ে হচ্ছে জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এক্সাম হলে তুলে দিয়ে আসছে, তারাও পাশ করছে। এমন না যে ল পাশ করতে হইলে আপনাকে মুখস্থই করতে হবে, আপনাকে সেকশন তুলে দিয়ে আসতে হবে, রেফারেন্স দিতে হবে, বা মুখস্থ লাইন বইয়ের লাইন বাই লাইন করতে হবে। ধরেন কথা আপনাকে জিজ্ঞেস করা হইলে একটা ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি লাগে, একটা ডিরেক্টর রিঅ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর কি, হ্যাঁ,
বা একটা কোম্পানির হচ্ছে গঠনতন্ত্র কি হবে, বা একটা কোম্পানি আমি কিভাবে হচ্ছে ইনকর্পোরেশন করব। সো জিনিসগুলো যদি আপনি সেকশন ওয়াইজ মুখস্থ করতে চান খুব কঠিন, বাট স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করেন, আচ্ছা আমি তো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হব, আমি একটা কোম্পানি গঠন করব, সো আসলে আমার কি কি লাগবে, হ্যাঁ কত আরজেসিতে কি কি কাগজ জমা দেওয়া লাগবে, বা আমার আইনে কি বলা হয়েছে, এইভাবে যখন আপনি পড়বেন বা প্র্যাকটিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে পড়বেন, আপনার কাছে লটা খুবই সহজ হয়ে যাবে। এইটা শুরুতেই, লেকচারের শুরুতে এইটা বললাম কেন, যেন কারো মধ্যে যদি কঠিন বা ভয়ের কোনো কিছু থেকে থাকে, তার যেন ওই ভয়টা কেটে যায়, সাবজেক্টটা যেন সহজ ফিল হয়। So, আমার কাজই হচ্ছে আপনাদের এই সেশনে সাবজেক্টটাকে কিভাবে সহজ করে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আপনাদেরকে নেক্সট সেশন, আমাদের যে মে মাসের 11 তারিখে হচ্ছে পরীক্ষা হওয়ার কথা যদি ভুল না করি, তখন কিভাবে আপনারা খুব ইজিলি লটা পাস করবেন, এইটাই আমি হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে কিছু লেকচারের মাধ্যমে, যেইখানে আপনার আমাদের একাডেমিক কন্টেন্ট থাকবে, বইয়েরও কিছু ইম্পর্টেন্ট টপিক থাকবে। ইন দা মিন টাইম হচ্ছে ওই বইয়ের টপিকের সাথে আমাদের কি 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 ধরনের কোশ্চেন আইসিএবি তে আসে, এগুলি কিভাবে অ্যান্সার করা উচিত, এবং হচ্ছে এক্সাম হলে স্টুডেন্টরা কি ধরনের মিস্টেক করে থাকে, লেখার ধরনে কি হয়, বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ কোথায় সমস্যা হয়, এবং কিভাবে লিখতে হয়, লটা কিভাবে লিখতে হয়। অনেকে আছে লিখতেই থাকে লিখতেই থাকে। ল কিন্তু হচ্ছে খুব বেশি লেখার সাবজেক্ট না, হ্যাঁ এইটা অনেকটা ল, বাট এটা কিন্তু ম্যাথের মতো, আপনার টু দা পয়েন্টে অ্যান্সার করলেই হচ্ছে ল পাস করা সম্ভব। অনেকে আছে অনেক কিছু লেখে, তখন হয় কি টিচাররা ওই লেখার মধ্যে হারায় যায়, হারায় গিয়ে যা চাইছে ওইটাই হয়তো খুঁজে পায় না, এই জন্য আপনি D% সি পাচ্ছেন। ল যত বেশি লিখবেন আপনার ভুল করার পসিবিলিটি তত বাড়বে। সো ল এই জন্য হচ্ছে টু দা পয়েন্টে লিখতে হয়, ছোট ছোট করে লিখতে হয়। আমি কি অঙ্কের মতো ধরেন কোশ্চেন আসছে, হাফ পেজে হচ্ছে প্যারা আকারে একটা প্যারাতে অ্যান্সার করে দিতাম, আমার কিন্তু এক অ্যাটেম্পটে পাস হয়ে গেছে। সো ওইটাই হচ্ছে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে আসলে লয়ের প্রিপারেশন নিতে হবে এবং কিভাবে এক্সাম হলে গিয়ে পারফর্ম করতে হবে। এইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। বাট কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং হচ্ছে পারফর্ম করতে হবে, এই জন্য আমরা একটু ইম্পর্টেন্ট টপিক গুলাও আলোচনা করব, প্লাস হচ্ছে বেসিক আইডিয়া গুলোও নিব। সো আমার একটা প্রেজেন্টেশন আছে, এইটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিন দেখতে পেলে একটু কাইন্ডলি বলবেন। জি দেখা যাচ্ছে। আচ্ছা, জি আসছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কোর্সের নাম হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস, লস অ্যান্ড প্র্যাকটিসেস, হ্যাঁ। সো এইটা আমাদের টার্গেট কি এখানে, মানে আমাদের কোর্স অফার করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি হচ্ছে দেওয়া, কিভাবে আমরা কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসটা আমাদের নেক্সট সিটিং এ হচ্ছে পাশ করতে পারি, এইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে। এবং সিএ যারা কিছুক্ষণ আগে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স ক্লাস করেছেন তাদের জন্য হয়তো একটু রিপিটেড হবে, বাট একটু ধৈর্য সহকারে শুনেন, কারণ লেকচার গুলো দেওয়ার সময় আর টপিক কোনোটাই মিলবে না, ল এক জিনিস, অডিট এক জিনিস। সো হচ্ছে আমি যদি একটু বেসিক আইডিয়া করি বা আইডিয়া দেই, আপনাদের সবারই জানার কথা, হোপফুলি সবাই একটা লেভেল কমপ্লিট করেই আসছেন। সো হচ্ছে এই যে আমাদের সার্টিফিকেট লেভেল আছে, যেখানে 7টা সাবজেক্ট: অ্যাসুরেন্স, বিজনেস টেকনোলজি, ফাইন্যান্স, বিজনেস ল এবং ইনফরমেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। সো সার্টিফিকেট লেভেলে আমরা একটা সাবজেক্ট করেছি বিজনেস ল, এবং এইটারই হচ্ছে একটু আপার ভার্সন কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস। সো আপনাদেরকে একটু নোট দিতে চাই, সার্টিফিকেট লেভেলটা হচ্ছে একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ সিএ, আপনাকে প্রফেশনালি একটা বেসিক নলেজ দেওয়া, যে হচ্ছে আপনাকে ফিউচার লিডার বানানোর জন্য একটা বেসিক ধারণা দিয়ে আপনাকে গড়ে তোলা। সো আমাদের সি এর মেইন চ্যালেঞ্জিং পার্টটাই হচ্ছে প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেলই হচ্ছে আপনার পাস করাও, আমি যদি বলি একটু কঠিন, প্রিপারেশন নেওয়াও একটু কঠিন, বাট হচ্ছে যদি আপনি একটু সঠিক পথে, সঠিক রাস্তায়, সঠিক স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নেন, তাহলে আবার খুব সহজ। সো প্রফেশনাল লেভেলটাতে যদি আপনার সঠিক প্রিপারেশন থাকে, তাহলে লেভেলটা পাস করাও আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। যেমন কর্পোরেট রিপোর্টিং যদি আপনি একটু
কর্পোরেট রিপোর্টিং যদি আপনি পাস করতে চান, তাহলে আপনার খুব ভালো ধারণা লাগবে এই যে ফার এবং অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে। কেউ যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এবং অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে খুব ভালো প্রিপারেশন নেন, তার জন্য কর্পোরেট রিপোর্টিং পাস করাটা খুবই ইজি। আবার কেউ যদি ফার এবং অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, বিজনেস স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই চারটাতে খুব ভালো প্রিপারেশন থাকে, তাহলে তার জন্য এসবিএম পাস করাটা খুবই ইজি, স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ। এবং আর এই রিপোর্টিং এবং এসবিএম হচ্ছে ভালো প্রিপারেশন হবে, তার জন্য আবার কেস পাস করাটা খুবই ইজি। সো আপনার প্রফেশনাল লেভেলে যদি আপনি খুব ভালো ফোকাস রাখেন, তাহলে অ্যাডভান্স লেভেলে আপনাকে খুব এফোর্ট কম দিতে হবে। এই জন্য প্রফেশনাল লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইখানে ট্যাক্স এবং ল এই দুইটা সাবজেক্ট আমার প্রফেশনাল লেভেলেই শেষ হয়ে যাচ্ছে। এখানে আমাদের হচ্ছে হায়ার অ্যাডভান্স লেভেলে আর ল এবং ট্যাক্সের কোনো সাবজেক্ট নেই। সো আপনি যখন চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন, প্রফেশনালি কনসালটেন্সিতে যাবেন, অডিটে যাবেন বা বিভিন্ন অ্যাডভাইজারি সার্ভিস করবেন, তখন আপনার এই প্রফেশনাল লেভেলে যে নলেজটা গ্যাদার করেছেন, এইটাই কিন্তু আপনার অ্যাসেট। সো আপনার এখানেই কিন্তু ট্যাক্স এবং লটা এমন কন্ট্রোলে আনতে হবে বা এমন ভালোভাবে বুঝতে হবে, কনসেপচুয়ালি ক্লিয়ার হইতে হবে, যেন আপনার পরবর্তীতে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে যাওয়ার পরে এই নলেজটা আপনি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে, কর্পোরেট লাইফে, অডিট লাইফে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি হচ্ছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি, কনস্ট্রাকশন বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, ভ্যারাইটির জায়গায় ঘুরে দেন হচ্ছে প্র্যাকটিসে এসেছি। সো আপনার এই ল এবং হচ্ছে ট্যাক্সেশন এগুলি সব জায়গায় কিন্তু লাগে। এবং মজার ব্যাপার হইলো আমাদের এই যে সিএ যারা কোয়ালিফিকেশন, অনেকেরই হচ্ছে ট্যাক্স এবং লতে হচ্ছে ধারণা খুবই কম, সো কনসালটেন্ট দিয়ে কাজ করায়। সো আপনি যদি হচ্ছে ট্যাক্স এবং লতে ভালো জানেন বা ভালো গ্র্যাপ থাকে, আপনি হবেন একজন ইউনিক চার্টার অ্যাকাউন্টেন্ট। আপনি যখন কোথাও চাকরিতে যাবেন বা কর্পোরেটে থাকবেন বা প্র্যাকটিসে থাকবেন, আপনার যদি এগুলিতে হচ্ছে ভালো গ্র্যাপিং থাকে, আপনি হবেন একটু এক্সেপশনাল আদার্সদের তুলনায়। রিপোর্টিং এসবে তো আপনার ভালো গ্র্যাপ থাকাই লাগবে, বাট এইটা হবে আপনার এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ যে আপনি ল জানেন, হচ্ছে ট্যাক্সও জানেন, আপনার সেক্রেটারিয়াল রোলও আপনি প্লে করতে পারবেন, ট্যাক্স কনসালটেন্টের রোলও প্লে করতে পারবেন, আরজিএসসি রিলেটেড বা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বা সিকিউরিটি এক্সচেঞ্জের যে রুলস রেগুলেশন আছে, এগুলি তো হচ্ছে আপনি ভালো রোল প্লে করতে পারবেন যদি আপনার ল এবং প্র্যাকটিস গুলো নিয়ে হচ্ছে আপনার ভালো ধারণা থাকে। সো এইটাই আপনাদের ভালো সুযোগ, এই প্রফেশনাল লেভেলে লটা যদি আপনি কন্ট্রোলে নিতে পারেন, দেন আপনি সারা জীবন এটাকে সেল করে হচ্ছে নিজের ভ্যালু এডিশন করতে পারবেন বা নিজেকে একটা এক্সট্রা জায়গায় পৌঁছে দিতে পারবেন। এই জন্য কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ল যেহেতু সবার কাছে একটু আনইজিনেস বা হচ্ছে খারাপ লাগা বা মুখস্থ করাটা অনেকেই অপছন্দ করে, ভয়ও পায়, এই জন্যই আমরা কোর্সটা অফার করেছি। লাস্ট সেশন গুলোতে অনেকে আমাদেরকে রিকোয়েস্টও করেছিল, গতবারও অ্যাটেম্প নিয়ে হচ্ছে আমরা পরে ড্রপ করেছিলাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কারণে। এবার হচ্ছে আমরা কন্টিনিউ করেছি। সো এক্সপেক্ট করবো আপনারা সাথে থাকবেন এবং আপনাদেরকে কিছু নট অনলি যে হচ্ছে পাস করার জন্য তা না, আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো আছে, কর্পোরেটে কি হয়, কিভাবে এক্সাম হলে কোশ্চেন হয়, কেস বেসিস, কিভাবে ওইটা অ্যান্সারিং করতে হয়, মুখস্থ লিখবো নাকি হচ্ছে সামারি লিখবো, কিভাবে অ্যান্সার করবো, সব আমরা বিস্তারিত এই কোর্সে আলোচনা করব। দেন হচ্ছে সিএ কোয়ালিফিকেশনের যদি হচ্ছে জায়গাটা আমি বলি, যে সিএ কোয়ালিফিকেশনে আপনাকে মূলত এই যে অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স এবং বিজনেস মডেল গুলা, এগুলি আপনাকে কি করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। কিভাবে? লেখাপড়ার মাধ্যমে। বা শুধুমাত্র লেখাপড়া করলেই এই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস মডিউল সম্পর্কে আপনার আইডিয়া হবে, বাট আপনার কিন্তু সিএ কমপ্লিট হয়ে যাবে না। এইটার সাথে কি করতে হবে, আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে লিঙ্ক করতে হবে। আপনি তখনই একজন ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন যখন আপনি থিওরিটিক্যাল নলেজের সাথে আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লিঙ্ক করতে পারবেন। একজন ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট বা ফার্মে আমরা ভালো স্টুডেন্ট কাদেরকে বলি? যারা লেখাপড়ায়ও ভালো, যারা কাজেও ভালো। আপনি খেয়াল করে দেখবেন ফার্মে যারা দ্রুত পাস করতেছে ওরা কাজেও ভালো,
কারণ কাজে ভালো কেন? কারণ ও লেখাপড়াটাকে কাজে অ্যাপ্লাই করতেছে। আবার দেখবেন যারা কাজে ভালো তারা লেখাপড়ায়ও ভালো। হ্যাঁ, এক্সেপশনাল কিছু পাবেন যে শুধু কাজই করতেছে, কারণ তারা লেখাপড়ায় ডেডিকেশন দিতে পারতেছে না, 100% ডেডিকেশন কাজে দিয়ে দিতেছে। আবার অনেকে দেখবেন 100% লেখাপড়ায় ডেডিকেশন দিয়ে দিতেছে, কাজে ডেডিকেশন কম দিচ্ছে। তাদের হয় কি, আপনি হয়তো মুখস্থ করে পাস করে ফেলবেন, বাট ইন ফিউচার যখন চাকরি বাকরিতে যাবেন তখন বলবে যে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, বাট কাজে অত এক্সপিরিয়েন্স নাই বা জানে না। সো এই জন্য আপনাকে অবশ্যই লেখাপড়া এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুইটার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে, এবং এই দুইটার পাশাপাশি আপনার ভিতরে এথিক্স এবং প্রফেশনাল স্কেপটিসিজম থাকতে হবে। এবং এথিক্স এবং প্রফেশনাল স্কেপটিসিজম কিভাবে আসবে? এই যে প্র্যাকটিক্যাল নলেজ, লেখাপড়ার পাশাপাশি আপনার এই যে ট্যাক্স আইনগুলা এগুলি জানতে হবে, ল গুলা জানতে হবে যে কোন লয়ে কি আছে। আপনার কিন্তু যখন আপনি সিএ কোয়ালিফাই হয়ে যাবেন, আপনাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে ভাই এটা কোন সেকশনের আন্ডারে, কোন সাবসেকশনে আছে। আপনি যখন কনসালটেন্সিতেও যাবেন, আপনার সামনে কিন্তু বই থাকবে। আপনি যদি বুঝে বুঝে পড়েন, বুঝে বুঝে পড়ে যদি হচ্ছে এক্সামে পাস করেন, একবার যখন সার্টিফিকেট চলে আসবে, দেন কিন্তু আপনাকে যখন কেউ লয়াল রেফারেন্স জানতে চাইবে, আপনি কিন্তু বই খুলে হচ্ছে আরামসে রেফারেন্স দিতে পারবেন যে ভাই এটা এই সেকশনে বলা আছে। বাট সেকশন বলতে পারাটা কিন্তু উদ্দেশ্য না। আমাদের বেশিরভাগই কনসালটেন্সিতে কি হয়, কনসালটেন্সিতে যেটা হয়, মানুষ আইন বুঝে না। সো আপনার ওই যে সেকশনে যে লেখাটা আছে এইটাই তাদেরকে ব্যাখ্যা করাটা হচ্ছে আপনার কাজ, যে তোমার এই সেকশনে এই ল বলছে, এইটার মানে হচ্ছে এইটা। এই যে মানে বুঝতে পারাটাই হচ্ছে আপনার আসল অর্জন। আপনি যখন মানে বুঝবেন, তখন আপনি সিএতে ল পাসও করে ফেলবেন তাড়াতাড়ি। আর যদি মানে না বুঝে পড়েন, তখন আপনি ইন ফিউচার প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইও করতে পারবেন না, প্লাস হচ্ছে এক্সাম হলেও পাস করতে পারবেন না। সো আমাদের মেইন কাজ হবে শুধুমাত্র মুখস্থ করা বা পরীক্ষায় পাস করা না, মানে বুঝা, তাৎপর্য বুঝা, যেন আমরা আমাদের ইন ফিউচারে কাজে লাগাইতে পারি। সো এবং এই তিনটা সমন্বয়ে আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে এবং আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হব এবং সিএ কোয়ালিফাইড হব। এবং এইটাকে যদি আমি ডিপলি চিন্তা করি, এই যে নলেজ গুলা আমরা কিভাবে নিব, এই যে 17টা আমাদের এক্সাম মডিউল আছে, যেটা আমরা দেখলাম, সার্টিফিকেট লেভেলে 7টা, প্রফেশনাল লেভেলে 7টা এবং অ্যাডভান্স লেভেলে 3টা, টোটাল 17টার মাধ্যমে আমরা আমাদের এই যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস মডিউল সম্পর্কে জানবো, এবং এইটার মাধ্যমে আমাদের কমিউনিকেশন এবং ডিসিশন মেকিং গুলা ইজি গোয়িং হবে। দেন প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিউরিং আর্টিকেলশিপের সময় আমরা এই যে টেকনিক্যাল কম্পিটেন্স, ভ্যালু এডিশন, এগুলি আমাদের মধ্যে ধীরে ধীরে গ্রো আপ হইতে থাকবে, এবং আমরা এই যে 17টা এক্সাম এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই 4টা জিনিস আমাদের মধ্যে গ্রো হবে। দেন এর মাধ্যমে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে, আমরা টিম ওয়ার্ক শিখবো, ইথিক্স এবং প্রফেশনালিজম শিখবো। ইথিক্স এবং প্রফেশনাল এক্সপেক্টিসিজমের মাধ্যমে আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে, আমাদের ডিসিশন মেকিং অ্যাবিলিটি বাড়বে। দেন এই গুণগুলো আমাদের একজন চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে থাকা উচিত। সো এই যে এতগুলা গুণ, এই গুণগুলো আপনার মধ্যে শুধুমাত্র এই যে 17টা এক্সাম মডিউলের মাধ্যমেই কিন্তু হবে না। দেখেন, একজন চার্টার অ্যাকাউন্টেন্টের যে কোয়ালিটি, তার 100 ভাগের 25 ভাগ হচ্ছে আপনি 17টা কোর্স থেকে পাবেন, আর বাকিগুলা হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং এথিক্স এবং প্রফেশনাল এক্সপ্রেসিজম, এই হচ্ছে আপনার টোটাল 100। সো আপনি যদি বই পড়েন শুধু, তার মানে আপনি 25 ভাগ আপনি হইলেন, বাকি 75 ভাগ কিন্তু আদার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং ইথিক্যাল গ্রাউন্ডে আপনাকে ডেভেলপ করতে হবে। দেন আপনাকে একজন ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে সবাই কাউন্ট করবে, এছাড়া কিন্তু কাউন্ট করবে না। বলবে যে বুকিশ চার্টার অ্যাকাউন্টেন্ট, মুখস্থ করছে, পাস করছে। সো শুধুমাত্র আমি বারবার বলতেছি, ল শুধুমাত্র মুখস্থ করে পাস করবেন না। মুখস্থ করে পাস করলে আপনাকে পরবর্তীতে পচা চার্টার অ্যাকাউন্টেন্ট বলবে, বা ওই যে কনসালটেন্ট দিয়ে কাজ করাইতে হবে। এই যে অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট আছে যারা 1.5-2 লাখ টাকা বেতন পায়, অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট আছে 10-12 লাখ টাকা বেতন পায়। ডিফারেন্সিয়েশনটা কি? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তার এই যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, ভ্যালু এডিশন, সে লেখাপড়ার পাশাপাশি তাৎপর্যগুলা বুঝছে, ইউনিকনেস নিয়ে আসছে তার মধ্যে। ও অনেকে দেখবেন কোটি কোটি টাকাও পায়। সো তাদের মধ্যে এই যে ডিফারেন্সিয়েশনটা নিজের মধ্যে ডেভেলপ করার ফলেই এই গ্যাপ গুলা।
সো আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কত টাকা আর্নিং সোর্সে চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন। আপনি কি 1.5-2 লাখ টাকা কামাই খুশি হবেন, নাকি 10-12 লাখে যাবেন, না কোটিপতিতে যাবেন? সো এইটা আপনার সিদ্ধান্ত। এখন যে এফোর্টটা দিবেন এইটা আপনাকে ফিউচার বেনিফিট দিবে। দেন একজন চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে কি কি স্কিল থাকা উচিত? স্কিল যেমন এই যে অ্যাসিমিলেটিং এন্ড ইউজিং ইনফরমেশন, আপনাকে বিভিন্ন ইনফরমেশন গুলা অ্যানালাইসিস করে ইউজ করতে পারতে হবে। এইটা একজন চার্টার অ্যাকাউন্টেন্টের স্কিল হবে। এবং যে প্রবলেম গুলো আছে এটা স্ট্রাকচারালি আপনাকে অ্যানালাইসিস করে সলিউশন ডিসিশন মেকিং জানতে হবে। এইটাও একজন চার্টার অ্যাকাউন্টেন্টের স্কিল হওয়া উচিত। এবং অবশ্যই বিভিন্ন টাইমে আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। এই যে ল পড়েন বা অন্যান্য সাবজেক্ট পড়েন, সব কিন্তু হচ্ছে আপনার মুখস্থ করেই কিন্তু এক্সাম হলে আপনি পাস করতে পারবেন না। অনেক সময় এমন কেস আসবে বা এমন ধরনের প্র্যাকটিক্যাল সিনারিও আসবে যেখানে কিন্তু আপনার জাজমেন্ট অ্যান্সার করে, এই যে থিওরিটিক্যাল নলেজের সাথে আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করে এক্সাম হলে অ্যান্সারটা দিতে হবে। সো আমাদের কোর্সে আপনার থিওরিটিক্যাল নলেজ গুলা গ্যাদার করার পাশাপাশি হচ্ছে জাজমেন্ট কিভাবে গ্রো করা যায়, এক্সাম হলে কিভাবে হচ্ছে আপনি বিভিন্ন সিনারিওর হচ্ছে অ্যান্সারিং করবেন, এগুলি নিয়েও টাইম টু টাইম বারবার আলোচনা করব যেন আপনার মধ্যে ওই ডেভেলপমেন্টটা হয়। নট অনলি, কারণ হচ্ছে আমরা যে কোর্সটা যেভাবে হচ্ছে তৈরি করেছি, এইখানে আসলে হচ্ছে মুখস্থ করায় দেওয়া না, আপনার মধ্যে ভ্যালু এডিশন ক্রিয়েট করা এবং হচ্ছে ওই অ্যাবিলিটি ক্রিয়েট করা যেন আপনি এক্সাম হলে পারফর্ম করে সাবজেক্টটা পাস করতে পারেন এবং লাইফের ইন ফিউচারে কাজে লাগাতে পারেন। দেন আপনাকে অবশ্যই কনক্লুশন, রিকমেন্ডেশন এবং কমিউনিকেশনটাও জানতে হবে। আপনাকে অবশ্যই কোন একটা জিনিসের ডিসিশন দিতে হবে। ধরেন একটা সিনারিও দিল, সিনারিও দেওয়ার পরে আপনি অ্যান্সার লিখলেন, বইয়ের ভাষায় অ্যান্সার লিখলেন বা বইয়ের মতো করে অ্যান্সার লিখলেন, বা ডিসিশন দিলেন না, কনক্লুশন দিলেন না, তাইলে কিন্তু আপনার হচ্ছে এটার অ্যান্সারটা পরিপূর্ণ না। তখন টিচার কি করবে, যত সিদ্ধান্তই দেয় নাই তাইলে হচ্ছে ওরা কি করে ডি দিয়ে দেয় বা সি দিয়ে দেয়। সো অবশ্যই কনক্লুশন, রিকমেন্ডেশনটা প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। আপনি একদম 10 পৃষ্ঠা ভরে বিভিন্ন কিছু লিখলেন, বাট আসলে সলিউশনটা কি তা বললেন না, তাইলে আপনার হচ্ছে ওইটা অ্যান্সারটা আসলে ব্যর্থ হইলো। অবশ্যই আপনাকে কনক্লুশন, রিকমেন্ডেশন দিতে হবে। কর্পোরেট ল এন্ড প্র্যাকটিসে আমরা হচ্ছে কি শিখবো, এই কোর্সটাতে আমরা কি শিখবো? 1 নাম্বার, আমাদের টোটাল এখানে হচ্ছে 8টা টপিকের মধ্যে 1 নাম্বার হচ্ছে কোম্পানি অ্যাক্ট 1994 এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেপ্টেম্বর 7, 2020-এ আমাদের ম্যানুয়ালে। 2 নাম্বার হচ্ছে লস রিলেটিং টু দ্য সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ, কোম্পানি অ্যাক্ট পড়বো। দেন হচ্ছে লস রিলেটিং টু সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, কোম্পানি অ্যাক্ট এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস নিয়ে একটু বলি। সো ধরেন আমার হচ্ছে প্রিভিয়াস একটা অর্গানাইজেশনে হচ্ছে আমাকে ম্যানেজার হিসেবে জয়েন করি, ওইখান থেকে হেড অফ অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিক্লেয়ার করা হইলো। দেন হচ্ছে সিএফও বানানো হইলো। একজন এফসিও ছিলেন, তো উনি চলে যাওয়ার পরে আমি সিএফও হইলাম। দেন যেটা সিচুয়েশন হইলো, তাদের কোম্পানিতে সেক্রেটারিয়াল রোল পালন করারও কেউ নাই। সো সবাই দেখলো, বোর্ড অফ ডিরেক্টররা দেখলো যে হ্যাঁ, ওর তো আইন টাইন নিয়ে ভালো ধারণা আছে, ওর সেক্রেটারিয়াল রোলটাও হচ্ছে দিয়ে দেই। তো এইগুলি কিন্তু আপনার হচ্ছে যে শুধু আপনি কাজ জানলে যে কাজ পাচ্ছেন তা না, এগুলি কিন্তু আপনার সিভির ভ্যালু এডিশন করে, আপনার পকেটেরও ভ্যালু এডিশন করে। নট অনলি যে হচ্ছে আপনার ওই শুধু কাজ করলাম দিলাম না, অর্গানাইজেশনে আপনার প্রতি কিন্তু একটা ডিপেন্ডেন্সি বাড়ে, আপনার স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশন এইসবেও কিন্তু খুব ইম্প্যাক্ট হবে। সো আপনি যদি এই যে আইনগুলা ঠিকভাবে না জানতাম বা না পারতাম, তাহলে কিন্তু ওই রোলটা প্লে করতে পারতাম না। সো আপনাদেরও ওই গোল নিয়ে আগাইতে হবে যে হ্যাঁ, এক সময় আমি যেন সবকিছু জানি, আমি যেন অন্যদের থেকে একটু ইউনিক হই। সো কোম্পানি অ্যাক্ট আমরা ওই পার্সপেক্টিভে শিখবো, সেক্রেটারিয়াল প্র্যাকটিস নিয়েও হচ্ছে আলোচনা করব। দেন 2 নাম্বার হচ্ছে ল রিলেটিং টু সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ। সিকিউরিটি এক্সচেঞ্জ ল গুলো আমরা একটা ধারণা নিব। সিকিউরিটি এক্সচেঞ্জ ল হচ্ছে কেন, এই যে ধরেন আমাদের দেশে অনেকে আছে শেয়ার ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে, যে শর্টকাটে কোটিপতি হয়ে যায়, বা হচ্ছে ব্রোকারেজ হাউস আছে, মার্চেন্ট ব্যাংক আছে, এগুলি অডিটে গেলেও আপনাদের কাজে দেয়। সো আপনি যদি সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ রিলেটেড ল গুলা, আইনগুলা না জানেন, আপনি কিন্তু অডিটে গিয়েও এই যে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট
কোম্পানি, এগুলি যেমন প্রপারলি অডিট করতে পারবেন না, ইন ফিউচার আপনার বিজনেস অপরচুনিটিও নষ্ট হবে। আপনি হয়তো একসময় শেয়ার মার্কেটে আইনগুলা জেনে যেমন হচ্ছে ব্যবসা করতে পারবেন, হয়তো একসময় আপনি 2-3টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে ফেলতে পারবেন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট হবেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিবেন, ব্রোকারেজ হাউস দিবেন। সো আইনগুলা জানলে আপনার পক্ষে দেওয়া সম্ভব, আইনগুলা না জানলে আপনাকে সব সময় আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, এমপ্লয়ি হায়ার করতে হবে হাই স্যালারি দিয়ে। সো আপনি যদি জানেন আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন, আপনি না জানলে কন্ট্রোল করতে পারবেন না। সো মাথায় এইটা ঢুকাবেন যে আমি পরীক্ষায় জন্য পড়তেছি না, আমি হচ্ছে নিজের ভ্যালু এডিশনের জন্য পড়তেছি, নিজে একসময় কোম্পানি দিব বা এগুলি প্র্যাকটিস করব, এই জন্য আমি এগুলি শিখবো, জানার জন্য শিখবো। দেন দেখবেন পরীক্ষায় অটোমেটিক পাস হয়ে গেছে। 3 নাম্বার, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অ্যামেন্ডমেন্ট হয়েছে 2023-এ। আপনি হচ্ছে এই যে বিভিন্ন ব্যাংক অডিটে যাই আমরা, সো বাংলাদেশ ব্যাংক কিভাবে এগুলি কন্ট্রোল করে কি করে, এগুলি এই যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আছে। আমরা অনেক সময় বিভিন্ন দেখি অডিটে যাই, আমাদের আর্টিকেল স্টুডেন্টের দেখা গেছে ওই এক নিয়ে কোনো ধারণাই থাকে না, ক্লায়েন্ট কিন্তু বুঝে এগুলি, যে আরে ও তো তেমন কিছু জানেই না, হচ্ছে জাস্ট মুখস্থ বিদ্যায় যে প্রভিশন নিয়ে দৌড়ায় আর হচ্ছে কিছু ডকুমেন্ট শর্টফল নিয়ে জাস্ট রিকুইজিশন দিয়ে হচ্ছে আমাদেরকে অবজারভেশন দিচ্ছে। আর আপনি যদি আইন জানেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে খাটো করে দেখবে না, আপনাকে কিন্তু হচ্ছে আপনার কথার স্টাইলই অন্যরকম হয়ে যাবে, যার ফলে আপনাকে সে সম্মান দিতে বাধ্য হবে এবং হচ্ছে খুব ভালোভাবে এড়ায় যেতে পারবে না, আপনাকে খুব ভালোভাবে ডকুমেন্টস দিতেও বাধ্য থাকবে। দেন হচ্ছে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023, এইটা নিয়েও আমরা এই যে বিভিন্ন যে ফাইন্যান্স কোম্পানি আছে এগুলি কিভাবে চলতেছে, কিভাবে ইনকর্পোরেট হচ্ছে, এগুলিও আমরা শিখবো। দেন আরেকটি ইম্পর্টেন্ট ল হচ্ছে দ্য বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 অ্যামেন্ডেড ইন 2018 এন্ড বাংলাদেশ লেবার রুল 2025। রিসেন্টলি একটা হচ্ছে আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওইটা আমরা এখানে ধরেন আমাদের সিএতে কি হয়, ম্যানুয়ালে আপডেট আসতে একটু টাইম লাগে, বাট আমাদের এই যে রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা আছে আমরা লেবার লটা যখন পড়বো ওইটাও আলোচনা করব। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোথায় কোথায় চেঞ্জ আসছে এগুলিও আমরা আলোচনা করব। দেন হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি গুলা কিভাবে চলে, ইন্স্যুরেন্স কোম্পানির রেগুলেশন গুলা, এই যে ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এইটাও আমরা একটু পড়বো। দেন 7 হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015। এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে কিভাবে করতে হবে, কি লাগবে না লাগবে, এগুলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট থেকে আমরা শিখবো। এবং আমাদের এই যে জানেন কয়েক বছর আগেও এফআরসি ছিল না, বাট হচ্ছে এখন এফআরসি আসছে। সেই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অডিট এন্ড অডিট ফার্ম এনলিস্টমেন্ট রুলস 2022, এটা আমাদের ম্যানুয়ালেও অ্যাড হয়েছে। এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের রুলসটাও হচ্ছে আমরা শিখবো। সো কর্পোরেট লতে মূলত আমাদের 8টা চ্যাপ্টার বা 8টা ল হচ্ছে আমাদের কভার করতে হবে। সো দেখেন, পাস করার উদ্দেশ্যে বা লেখাপড়ার উদ্দেশ্যে চিন্তা না করে আপনারা লার্নিং পার্সপেক্টিভে চিন্তা করেন যে আমি কি শিখতে পারতেছি। আমি যদি এখানে এই জিনিসগুলা সম্পর্কে জানি, আমি কোম্পানি অ্যাক্ট জানতেছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট জানতেছি, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, লেবার অ্যাক্ট জানতেছি, ইন্স্যুরেন্স অ্যাক্ট জানতেছি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট জানতেছি এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রুলস জানতেছি। সো জিনিসটাকে এইভাবে যদি অনুধাবন করেন তাহলে কিন্তু খুব মজার, যে হ্যাঁ আমি কত নলেজ গ্যাদার করতেছি, যেটা আমাকে অন্যদের থেকে ইউনিকনেস দিবে। অন্য যারা আছে যে একসময় মুখস্থ করছে ভুলে গেছে, আর আমি যদি অনুধাবন করে তাৎপর্য বুঝে পড়ি, দেন আমার জন্য এটা খুবই ইজি গোয়িং হবে এবং পাস করাও সহজ হবে, প্লাস ফিউচারে আমার ভ্যালু এডিশনও করবে। এখন আমি যদি এই যে চ্যাপ্টার গুলাকে যদি ভাগ করি, এই যে 8টা চ্যাপ্টারের মধ্যে মার্কিং গুলা কিভাবে হয়, আমাদের এক্সামে কিভাবে পরীক্ষায় আসে এগুলা দেখেন। এই যে চ্যাপ্টার 1 কোম্পানি অ্যাক্ট 1994 এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এইখান থেকে অলমোস্ট 25-30% নাম্বারের কোশ্চেন আসে। সো আপনি যদি এই কোম্পানি একটা ঠিকভাবে পড়েন এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস এইটা যদি ঠিকভাবে পড়েন, এক্সাম হলে প্রায় আপনার 20-30% আপনাকে কাভার করে ফেলবে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিলেটিং যে ল, এইটা যদি আপনি পড়েন এইখানেও প্রায় 20-25% কাভারেজ চলে আসবে। দেখেন, শুধুমাত্র যদি 2টা লয়ে আপনার ভালো গ্র্যাপ থাকে তাহলে 50% সিলেবাস কিন্তু আমাদের কাভার হয়ে যাচ্ছে। তো এই 2টা ল আমরা বুঝলাম যে খুবই ইম্পর্টেন্ট।
দেন দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রুলস, এইখানে হচ্ছে 10 মার্কের মতো আমাদের কোশ্চেন আসে। এইটা হচ্ছে এই যে চ্যাপ্টার 7 এবং 8, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রুলস। এখান থেকে সরি ভাইয়া, আপনি কি কিছু প্রেজেন্ট করেছেন, কোনো স্লাইড? হ্যাঁ, প্রেজেন্ট তো চলতেছে আপু। সবাই কি দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপু কি Okay, thank দেখতে you. পাচ্ছেন না? জি, আমরা দেখতে পাচ্ছি। আমি লিভ নিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ, একটু রিজয়েন করেন কষ্ট করে আপু। স্যার, আমরা কি স্লাইডটা পেতে পারি না? স্লাইড তো সবই পাবেন, কোনো সমস্যা নাই। হচ্ছে আমরা আসতেছি, একটু শেষ করি, শেষ করে পরে আলোচনায় আসতেছি। জি, থ্যাংক ইউ স্যার। সো হচ্ছে এই যে দেখেন চ্যাপ্টার 1 and 2, এই যে কোম্পানি অ্যাক্ট এবং হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ ল এর রিলেটিং যে অ্যাক্ট, এই দুইটা যদি পড়েন আপনার কিন্তু ল এর 50% কভার হয়ে যাচ্ছে, যেটা বলতেছিলাম। এবং এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রুলস, এইটাতে পাচ্ছেন 10 নাম্বার। সো আমার এই যে 7 এবং 8, এই দুইটা যদি হচ্ছে আমরা পড়ি, দেন এক্সাম হলে হয়তো 10 মার্ক কভারেজ পাবো। তাহলে কিন্তু আমরা টেকনিক্যালি এখানে বুঝে যাচ্ছি যে আমরা এখানে একটু কম ফোকাস করলেও চলে। আমি বলতেছি না আমরা তো পরীক্ষার হলের প্রিপারেশন নিব না, শুধু আগেই বলছি আমরা কিন্তু জানার জন্য, শিখার জন্য পড়বো। সো আমরা এই 7, 8ও পড়বো, বাট আপনাদেরকে টেকনিক্যাল স্ট্র্যাটেজিক্যালি বলার জন্য বলতেছি। এখান থেকে ধরেন দুইটা আইনে মাত্র 10 মার্ক কভার করে, সো এখানে আমরা কম ফোকাস করলেও পারি। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট এইখান থেকে আমার 15 নাম্বারের মতো হচ্ছে কভার করে। এটা কিন্তু 5-10 মার্ক প্রত্যেকটাতেই ভ্যারি করতে পারে, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েটিং আপনাদের জন্য দেওয়া, বাট কোন কোন সেশনে এটা ভ্যারিও করে। সো ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যদি আপনি পড়েন তাহলে এখানে 15 কভার করে ফেলবে। ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 5 নাম্বার কভার করবে। এই যে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এটা 5 নাম্বার কভার করবে। ইন্স্যুরেন্স অ্যাক্ট যদি পড়েন 10 কভার করবে, এবং লেবার ল যদি পড়েন এবং লেবার রুলস পড়েন, এইটা 10 কভার করবে। দেখেন আপনি যদি এই যে একটা আইন কোম্পানি অ্যাক্ট, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যাক্ট 50, দেন হচ্ছে আপনার ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যদি পড়েন 65, ইন্স্যুরেন্স অ্যাক্ট 75, বাংলাদেশ লেবার অ্যাক্ট হচ্ছে 10, 85 নাম্বার কিন্তু এইখানে চলে আসে। 8টার মধ্যে আপনি 3টা থেকে 15 নাম্বার, যেমন 15 নাম্বার কি কি 3টা, এই যে ফাইন্যান্স অ্যাক্ট এবং রিপোর্টিং এন্ড রিপোর্টিং কাউন্সিল রুলস। এই যে ফাইন্যান্স অ্যাক্টে 5, এই দুইটাতে হচ্ছে 5, মানে আপনার 3টা আইনকে ইগনোর করেও কিন্তু 85 নাম্বারের প্রিপারেশন নেওয়া সহজ। বাট আমরা কিন্তু ওই কেন্দ্রিক প্রিপারেশন নিব না, আমরা নলেজ গ্যাদার করে পরীক্ষায় যেমন পাস করব এবং হচ্ছে ইন ফিউচারে আমাদের মধ্যে ইউনিকনেস নিয়ে আসবো, তাই আমরা সবই পড়বো। বাট আপনারা গুরুত্ব কোনটায় দিবেন না দিবেন এইটার মাধ্যমে কিন্তু সম্ভব আসলে এইটা করা। সো এই স্লাইডটাতে যাওয়ার আগে আমরা কিভাবে কোর্সটা কমপ্লিট করব, এই স্লাইডটাতে যাওয়ার আগে আমাদের মধ্যে জাকারিয়া ভাই আছে, জাকারিয়া ভাইকে আমি একটু ফ্লোর দিতে চাই, হচ্ছে আপনাদেরকে একটু ব্রিফ করবে আমাদের হচ্ছে এই সেশনে প্ল্যান কি এবং কিভাবে আপনারা কোর্সটা এনরোলমেন্ট করবেন। জাকারিয়া ভাই, আমি ফিনিশ করার আগে আপনি 5 মিনিট বলেন একটু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। সো আপনারা তো এখানে ছিলেন, এখন প্রায় 52 জন আছেন। সো আমাদের আসলে এই সেশনটা তো সবাইকে একটা মানে কিভাবে ল আপনারা প্রিপারেশন নেবেন এই মে সেশনের জন্য, এটা একটা মূল উদ্দেশ্য ছিল। এবং সাথে হচ্ছে আমাদের মানে একটা প্ল্যান হচ্ছে যে আপনার একটা আমরা পেইড লাইভ ক্লাস শুরু করবো আর কি, যেটা হচ্ছে আমরা গত সেশনে করতে চেয়েছিলাম, বাট পরে মানে টিচারের শিডিউল ম্যাচ করতে না পারার কারণে আমরা এটা আর কন্টিনিউ করি নাই আর কি। সো মানে আমাদের প্ল্যাটফর্ম থেকে গত সেশনে আপনার ল বাদে সবগুলো সাবজেক্টেরই আমরা ক্লাস নিয়েছিলাম, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যাক্স, অডিট, আর হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। তো এবারও আমরা সেম ভাবে সবগুলাই নিচ্ছি, মানে পিএল এর যতগুলো সাবজেক্ট আছে আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনি
যদি ইন্টারেস্টেড হন যে মানে সেলফ স্টাডি করলে তো এনাফ হয়তো অনেকের জন্য, তো কারো যদি এরকম মনে হয় যে ভাই আমার একটু গাইডলাইন হইলে আমার জন্য প্রিপারেশনটা স্মুথ হবে, কারণ হচ্ছে মানে গাইডলাইন পাইলে তো আপনার নিজে সেলফ স্টাডি থেকে অবশ্যই বেনিফিটেড হবেন, বাট এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপার যেহেতু ইনভলভ, সো সবকিছু কনসিডার করে যদি মনে করেন যে ইনরোল করতে চান, তাহলে হচ্ছে আশা করি যে আপনারা একটা ভালো সেশন পাবেন। আর আমাদের যদি বলেন যে সাকসেস কিরকম, সো মানে পিএলএ তে পাস করা কঠিন। সোফার হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি যে গত সেশনে আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনার যারা ক্লাস করেছিল যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট 2 জন পাস করেছিল, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে 3 জন। সো আমরা বরাবর এবারও আমরা শুরু করেছি, সো রেজাল্ট দেখি আমাদের কি হয়, যেহেতু আমরা লাস্ট সেশনে অডিট এন্ড অ্যাসুরেন্স এন্ড বিজনেস স্ট্র্যাটেজি অ্যাড করেছি, হোপফুলি যে ভালো কিছু হবে। সো আপনারা হচ্ছে মানে যারা আমাদের সাথে থাকতে চান, আমাদের ফিটা হচ্ছে আপনার অনলি 3,500 টাকা। সো কারো যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে যে মনে করেন যে ভাই আপনার আমি ইনস্টলমেন্টে দিতে চাই, তাহলে আপনার ইনস্টলমেন্টও দিতে পারবেন 2টা ইনস্টলমেন্টে। আর যদি কেউ ওয়ান শটে দিতে চান, তাহলে আমি তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকা দিলেও হবে। এটা হচ্ছে আমাদের এফএমও কি সেম 3,500? না ভাই, এফএম এর জন্য হচ্ছে 7,500 টাকা, মানে আমাদের রেগুলার ফি। কারণ হচ্ছে ওখানে এটা তো আমাদের এক্সাম ফোকাস প্রিপারেশন, এটা হচ্ছে আপনার সপ্তাহে হচ্ছে একটা করে ক্লাস হবে, মানে টিচার যদি আপনি আগে জয়েন করে থাকেন উনি ডিসক্রাইব করেছেন। সো আমাদের এটা হচ্ছে এক্সাম ফোকাস, আমাদের ক্লাস হবে হচ্ছে আজকেরটা সহ হচ্ছে টোটাল 11টা ক্লাস হবে। সো এর মধ্যে আমরা সবকিছু কভার করে দিব, যে আপনার সিলেবাস প্লাস হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে পাস কোশ্চেন। আর বাকি আপনার আমাদের ফি হচ্ছে আপনার অডিট এন্ড অ্যাসুরেন্স, বিজনেস স্ট্র্যাটেজি আর হচ্ছে কর্পোরেট ল এন্ড প্র্যাকটিসের জন্য হচ্ছে 3,500 টাকা। আর বাকি হচ্ছে যে 3টা সাবজেক্ট আছে এফএম, ফার আর হচ্ছে আপনার বিপিটিসি, ওটার জন্য হচ্ছে 7,500 টাকা। সো এখানে যেটা বলছিলাম যে আপনার যদি এক্সাম ফি হচ্ছে আপনারা 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন, যদি মনে হয় যে আপনার জন্য কনভিনিয়েন্ট মানে ইনস্টলমেন্টে দেওয়া, সেক্ষেত্রে পারবেন। আর যদি কেউ যদি আপনার মানে একই সাথে দিতে চান, তাহলে আমরা তাদেরকে মানে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকা দিলেই হবে। আর হচ্ছে আমি হচ্ছে আপনার একটু স্ক্রিনটা শেয়ার দিই। সো আমরা হচ্ছে আরো যেটা সুযোগ দিতে চাই সেটা হচ্ছে নেক্সট ক্লাস যেটা আছে, যে আমরা হয়তো আরো 2টা ক্লাস আপনাদেরকে ফ্রিতে অ্যাক্সেস দিব, যারা হচ্ছে আপনার হয়তো নিতে পারছেন না যে আসলে যে উনি কিরকম পড়াবে, যেহেতু এটা হচ্ছে ওনার ফার্স্ট সেশন। সো তারা হচ্ছে এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করে দিলে আপনি নেক্সট ক্লাসের জন্য মেইলে ইনভাইট পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে আপনার এখানে যদি কেউ ইনরোল হইতে চান, আমি জাস্ট নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যেভাবে আপনার কনভিনিয়েন্ট যোগাযোগ করলে হবে। 0132315706। সো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সো ওখানে যদি যান, এই যে আমাদের ওয়েবসাইট আছে যে theaccountant.xyz, ওখানে আমরা আসলে 3 বছর ধরে আমরা এই মানে সেক্টরে সার্ভিস প্রোভাইড করতেছি। সার্টিফিকেট লেভেলেই মূলত আমাদের ফোকাস ছিল, যেখানে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে আপনার এ পর্যন্ত কত 1000 প্লাস হচ্ছে মানে সার্টিফিকেট লেভেল টোটাল মানে পুরোপুরি কমপ্লিট করছে আর কি। সো আপনার এখানে যদি যান মানে অথবা গুগলে সার্চ দিলে theaccountant.xyz, ওখান থেকে গিয়ে আপনার আওয়ার সার্ভিস থেকে লাইভ অনলাইন ক্লাস, ওখান থেকে যদি পিএল এ যান, তারপর এখানে পেয়ে যাবেন আর কি কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস। ওখানে যদি বাই নাওতে ক্লিক করেন, তাহলে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। বেসিক্যালি হচ্ছে আপনি ইনস্ট্রাকশন পাইতে হলে আপনাকে যে আগে লগ ইন করে নিতে হবে, যাদের অ্যাকাউন্ট আছে তারা জাস্ট লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে জাস্ট বেসিক কয়েকটা ইনফরমেশন ফিল আপ করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনি ফার্দার প্রসিডিউরে যাইতে পারবেন আর কি। সো এই হলো ডিসকাশন। সো আপনাদের যদি মানে কোর্স ফি নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা পেমেন্ট নিয়ে করতে পারেন, আর যদি পরীক্ষায় মানে একাডেমিক কোনো কিছু থাকে, তাহলে আপনি সরাসরি জীবনের কাছে কোশ্চেন করতে পারেন, উনি চেষ্টা করবে যে আপনার যে কোশ্চেন গুলো আছে উনি আনসার দেওয়ার জন্য আর কি। সো আপনি এই মিটিং এর কমেন্ট বক্সে যাইলে আপনি আমাদের কোর্সের এনরোল করার লিঙ্ক পেয়ে যাবেন, যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনার
যে নেক্সট ক্লাসে যদি আপনি ফ্রি এনরোল করতে চান তাহলে এখানে গুগল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনি নেক্সট ক্লাসের ইনভাইটেশন পেয়ে যাবেন ক্লাস করার জন্য আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের কিন্তু আজকের ক্লাসের আর একটু বাকি আছে। সো অ্যাডমিশন নিয়ে, এনরোলমেন্ট নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তারা জাকারিয়া ভাইকে এখনই কোশ্চেন করতে পারেন। দেন আমাদের একটা স্লাইড আছে কিভাবে আমরা সাবজেক্টটা শেষ করব, ওইটা আলোচনা করে হচ্ছে আজকে আমরা ক্লাসটা শেষ করব। সো এনরোলমেন্ট নিয়ে বা রেজিস্ট্রেশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করে ফেলতে পারেন এখন। হোপফুলি কারো কোনো কোশ্চেন নাই। সো হচ্ছে আমি যেটা বলবো হচ্ছে আপনার এই যে ভাইয়া অনেক দিন থেকেই হচ্ছে এই সার্ভিসটা দিয়ে আসতেছেন এবং হচ্ছে খুব ডেডিকেটেডলি হচ্ছে আমি বলবো এই যে খুঁজে খুঁজে বের করেন যে বেস্ট রিসোর্সটা কিভাবে, কারা কর্পোরেটে আছেন, কারা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, প্লাস হচ্ছে সিএ তে হচ্ছে কাদের অ্যাচিভমেন্ট খুব ভালো, তাদেরকেই হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে এনে হচ্ছে আপনাদেরকে অফার করতেছে। এবং হচ্ছে ভাই যেটা বললেন 1000-এর বেশি সার্টিফিকেট লেভেল কোয়ালিফাই করেছে হচ্ছে আপনার এই জাস্ট অ্যাকাউন্টিং XYZ এর হচ্ছে রিসোর্স গুলা ইউজ করে। দেন ব্যাপক সাড়া পেয়ে ওনাকে রিকোয়েস্ট করেই হচ্ছে এই প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেলের হচ্ছে ইনভাইটেশন হচ্ছে ওনাকে দিতে বাধ্য করছে অলমোস্ট আর কি, প্রেসার ক্রিয়েট করে। দেন উনি এটা শুরু করে এবং হচ্ছে আমরা সবাই মিলে, এবং এই যে ফিটা হচ্ছে আমরা এই যে জাকারিয়া ভাই আমরা মিলেই ঠিক করেছিলাম যে হচ্ছে যে বিজনেস পার্সপেক্টিভে যাব না, জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে এই যে টেকনোলজিক্যাল যে এক্সপেন্ডিচার গুলা এবং হচ্ছে আমরা যারা হচ্ছে ক্লাস নিতে পছন্দ করি বা নলেজ গুলা চর্চা করতে পছন্দ করি তাদের মাধ্যমেই হচ্ছে লেকচারটা দেওয়া হচ্ছে, যেন আপনাদেরও ভ্যালু এডিশন হয় এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়। আপনাদের সবাইকে আমি কংগ্রাচুলেট করব যে হচ্ছে আপনারা এই যে রাত 10টার পরে যারা হচ্ছে অ্যাড হয়েছেন, আমি সবাইকে বলবো খুব সিরিয়াস স্টুডেন্ট। আসলে সিএ তে হচ্ছে মেইন পাস করার মেইন উদ্দেশ্যই হইলো আপনার ডেডিকেশন দেওয়া। আপনি সারাদিন অফিস করে ফার্ম করে যখন হচ্ছে 1.5-2 ঘন্টা রেগুলারলি ডেডিকেশন দিবেন এবং ফ্রাইডে স্যাটারডে একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে হচ্ছে একটু এফোর্ট দিবেন, দেন আপনার পক্ষে সিএ পাস করা সম্ভব। নাথিং এলস, আর কিছু করতে হয় না। এই যে আমি সিএ কোয়ালিফাই করেছি জাস্ট ওই যে অফিস শেষ করে ফার্ম শেষ করে রেগুলার 1-2 ঘন্টা একটু বইয়ের কাছে ছিলাম এবং শুক্র শনি একটু এফোর্ট দিয়েছি, পাস করা খুব ইজি গোয়িং ছিল। সো এর বেশি কিছু এক্সেপশনাল কিচ্ছু লাগে না। সো আপনারাও যদি একটুখানি হচ্ছে এফোর্ট দেন হচ্ছে আমি বলবো যদি এই লেকচার গুলা এই যে 10টা ক্লাস যে লেকচার গুলাও শুনেন এবং এক্সাম হলে কিভাবে পারফর্ম করতে হবে এগুলি শুনলেন, হোপফুলি হচ্ছে আপনারা খুব ভালোভাবে হচ্ছে সাবজেক্টটা পাস করতে পারবেন, প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ প্রয়োগ করতে পারবেন। সো আমি হচ্ছে লাস্ট যে স্লাইডটা ওইটাতে চলে যাচ্ছি। আমার স্ক্রিন দেখতে পেলে আপনারা একটু বলবেন কাইন্ডলি, দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন? জি। জি স্যার, আমরা তো হচ্ছে ওয়েট নিয়ে তো আলোচনা করলাম যে কোন চ্যাপ্টারে আমরা ফোকাস করব, কোন চ্যাপ্টারে করব না। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভাইয়া হচ্ছে একজন বলতেছিলেন স্লাইডটা দেওয়া যাবে কিনা। আমরা মূলত এই যে স্লাইড গুলা আমাদের যে রেজিস্টার স্টুডেন্ট গুলা হয়, এনরোল যারা করে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, সেইখানে প্রতিদিনের লেকচার বলেন যা সব কিছু প্রোভাইড করা হয়। সো হচ্ছে ওই আপনারা যদি এনরোলমেন্ট করেন ওইখানে প্রত্যেকটা ক্লাসের হচ্ছে লেকচার ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমরা আপলোড করে দেই বা এট বেস্ট পরের দিন আপলোড করি। সো তখন আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে এটা যে কোনো সময় আপনারা মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস পাবেন। আবার যারা রেজিস্টার স্টুডেন্ট থাকেন, এই যে আমরা যে লেকচার দিচ্ছি এগুলি ভিডিওগুলোও আপলোড করা হয়, আপনারা ভিডিওগুলোও পরবর্তীতে শুনতে পারবেন। এছাড়া আমরা এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি, এখান থেকেও আপনারা যেগুলো আমরা কাভার করি তার বাইরেও যদি আপনাদের কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে ডিফিকাল্টিস থাকে বা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমরা চেষ্টা করি ওগুলি হচ্ছে অ্যান্সার করে দেওয়ার। সো হচ্ছে নির্ভয়ে বা হচ্ছে সাহস নিয়ে হচ্ছে আপনারা আমাদের সাথে হচ্ছে কোঅপারেট করতে পারেন, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। সো এইটা ধরেন
যতখানি এফোর্ট এই লেকচার গুলা বানাতে লাগতেছে, সো আপনারাও যদি একটু ডেডিকেশন দিয়ে ওই এফোর্টটা দেন লেকচার গুলা ধৈর্য ধরে শোনার জন্য, তাহলে ইনশাল্লাহ আপনারা যখন পাশ করবেন তখন শুনতে খুব ভালো লাগবে যে হ্যাঁ একটা সেশন নিয়েছিলাম যেখানে 40-50 জনের মধ্যে 80% 90% পাশ করেছে, বাকিরা হয়তো এফোর্ট হচ্ছে কখনো লস হয় না। আপনি এই সেশনে এফোর্ট দিয়েছেন, হয়তো কোনো কারণে সিডিআরস এর পরের সেশনে দেখবেন কম প্রিপারেশন নিয়েও পাস হয়ে গেছে। সো এফোর্ট যদি দিয়ে থাকেন টুডে অর টুমরো আপনি রেজাল্ট পাবেনই। সো আমরা কোর্সটাকে কিভাবে সাজিয়েছি এখন ওই স্লাইডটা দেখাই। যে আজকে আপনাদেরকে হচ্ছে যে জানুয়ারি 25 তারিখ সানডে আমরা ক্লাস নিচ্ছি স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি টু ক্লিয়ার কর্পোরেট লস এন্ড প্র্যাকটিস ইন ইউর নেক্সট সিটিং। মে মাসে আমরা কিভাবে পাস করবো এটা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করার চেষ্টা করলাম। দেন এভরি সানডে আমাদের ক্লাসটা হবে রাত 10টা থেকে 11:30। যদি একটু 10-15 মিনিট লেন্দি করা লাগে আমরা করব, বা পরবর্তীতে যদি 1-2টা ক্লাস এক্সট্রাও নেওয়া লাগে। আমরা অত প্রফেশনাল না, এবং মার্কেটে অন্যান্য জায়গায়ও দেখবেন যে খুব হিউজ ফি চার্জ করে, ওইটাও চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে নলেজ শেয়ারিং এর পাশাপাশি প্র্যাকটিসের পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসেবে সোশ্যাল সার্ভিসও বলতে পারেন, একটা নেটওয়ার্কও বিল্ড হলো। তো এইখানে আমরা 10 ভাগে ভাগ করেছি। এই যে সানডে ফেব্রুয়ারি 1-এ আমরা একটা ক্লাস নিব, এই যে কোম্পানি অ্যাক্ট এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, যেটা এই যে লাস্ট ইয়েতেই বললাম চ্যাপ্টার 1 এবং 2 দুইটা আইন, কোম্পানি অ্যাক্ট এবং সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যাক্ট, এই দুইটাতেই কিন্তু 50% কাভার করে ফেলে। এই জন্য চ্যাপ্টার 1-এ আমরা ফোকাস করেছি। এইটা 2 দিনে আপনাদেরকে আমি পড়াবো, হচ্ছে চ্যাপ্টার 1 এই যে কোম্পানি অ্যাক্ট এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এইটার উপরে 2টা ক্লাস নিব। দেন আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ রিলেটিং ল, এইটাও আমরা 2টা লেকচার দিব এই যে ফেব্রুয়ারির 8 তারিখের পরে 15 তারিখ এবং 22 তারিখ। সো আমরা এই যে 4টা ক্লাসেই কিন্তু আপনার ল এর 50% কাভার হয়ে যাবে। ইন্টারাপশনটা এই যে 4টা হচ্ছে কিন্তু আপনার 50% কাভার হয়ে যাবে। কেউ কি কিছু বলতেছেন? স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, যদি অনুমতি হ্যাঁ, দিতেন। বলেন। মানে স্যার মানে এই যে কোম্পানি অ্যাক্টস এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এই চ্যাপ্টারগুলো তো অনেক বড়। 1-2 দিনের ক্লাসে কি এই 2টা চ্যাপ্টার কমপ্লিট করা আসলে কতটুকু আমরা নিতে পারবো, বা আপনার পড়ানোর মেথডটা কি হবে স্যার? পড়ানোর মেথডটা হবে এক্সাম ফোকাস, ইম্পর্টেন্ট টপিক এবং হচ্ছে এক্সাম। যদি এই যে ল, আমরা এই যে অডিটের আগের ক্লাসে হচ্ছে আমি বলতেছিলাম যে ল, এই যে ল বা অডিট, এইটা এই যে শুধু লই যদি আমি পড়াই, এই যে 8টা যে ল আছে, এটা কিন্তু 80 দিন পড়ানো সম্ভব, 80টা লেকচার দেওয়া সম্ভব। হ্যাঁ, সো আসলে 80টা লেকচার দিয়ে যেমন আপনাদেরও ধৈর্য থাকবে না, বা হচ্ছে বা লাইন বাই লাইন পড়ায় হচ্ছে আপনারাও নিতে পারবেন না, বাট এক্সাম ফোকাস যেমন স্টাইলটা হবে না, সেরকম হচ্ছে ওই এফোর্ট এবং ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্টটাও আসলে আপনাদের পক্ষে করা সম্ভব হবে না, বা আমার পক্ষে ওই এফোর্ট দেওয়া সম্ভব হবে না। আমরা এইটাকে সামারি করে, ধরেন এই যে চ্যাপ্টার 1টাকে 30 থেকে 40টা স্লাইড, কথার কথা বলতেছি, 30 থেকে 40টা স্লাইডে সামারি করার চেষ্টা করব, যেগুলি এক্সাম কেন্দ্রিক, এক্সামে বেশি বেশি রিপিটেড হয়, এক্সামে আসে, যেইটার কনসেপ্ট গুলাই আপনার এক্সাম হলে কাজে করবে, এবং প্র্যাকটিক্যাল লাইফেও হচ্ছে আপনার বেশি ইম্পর্টেন্ট টপিক। এখন ধরেন একটা কোম্পানির ইনকর্পোরেশনের বহু স্টেপ আছে। হ্যাঁ, ডিরেক্টর নিয়োগ থেকে শুরু করে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ শুরু করে, অডিট কমিটি, আবার ধরেন ম্যানেজমেন্ট কমিটি, অনেক কিছু আছে, বা সব কিন্তু আপনার হচ্ছে লাগে না। আপনার ইম্পর্টেন্ট কিছু টপিক আপনার লাগবে, যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিভাবে নিতে হবে, ইনকর্পোরেশনে আরজেসি তে কি কাজগুলা স্টেপগুলা নিতে হবে, আবার ধরেন অডিট কমিটিটা কিভাবে ফর্ম হয়, এরকম ইম্পর্টেন্ট টপিক গুলা আপনার তো লাইন বাই লাইন আইনটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালিও যেমন লাগবে না, এক্সাম হলেও আপনার লাগবে না। সো আমাদের মেইন ফোকাসটাই ছিল আপনাদেরকে অল্প করে, আমরা জানি আপনারা বেশ কয়েকজন হয়তো চাকরিজীবী থাকতে পারেন, বাট বেশিরভাগই এখানে আর্টিকেল স্টুডেন্ট, যাদের পক্ষে হিউজ ইনভেস্টমেন্ট দিয়ে এই যে আইসিএবি তে রেজিস্ট্রেশন করেন, কোচিং ফি দেন হচ্ছে, আবার বা অনেকে ঢাকায় হচ্ছে ব্যাচেলার থাকেন বা ফ্যামিলি নিয়ে থাকেন, হিউজ এক্সপেন্স। সো আমরা চাই নাই যে হিউজ ইনভেস্টমেন্ট করে আপনারা এক্সট্রা বার্ডেনের ভাগিদার হন। আমরা চেয়েছি
আপনারাও স্বল্প ইনভেস্টমেন্ট করেন এবং আমরাও ইন সামারি আপনাদেরকে একটা এমন কোর্স দিতে পারি যেটা আপনাদের জন্য হচ্ছে পাশের পর্যায়ে চলে যাবে, প্লাস হচ্ছে কিছু নলেজ শেয়ারিং সেশনও হবে। লাইন বাই লাইন যদি পড়াইতে যাই 8টা চ্যাপ্টার, তাহলে আমার 80 দিন লাগবে। ওই স্ট্র্যাটেজিতে যাব না, আমরা ইম্পর্টেন্ট টপিক, এক্সাম কন্টেন্টস এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রিভিয়াস ইয়ার গুলাতে যেগুলি আসছে ওই ফোকাস হয়ে 10টা লেকচারে আমরা হচ্ছে সিলেবাসের মেইন টপিক গুলা কমপ্লিট করব। হোপফুলি আপনার কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছি। সো যেটা বলতেছিলাম, আমরা এই যে 15 এবং 22 তারিখে চ্যাপ্টার 2 এর হচ্ছে নলেজ নিব। দেন মার্চের এইটার পাশাপাশি আমরা যদি পারি একটা ধারণা দিয়ে দিব চ্যাপ্টার 1 এবং 2 এর এই যে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন আসছে, এগুলির অ্যান্সারিং প্যাটার্ন যদি আমরা পারি ধারণা দিয়ে ফেলবো। আমরা তো পরে এক্সট্রা ক্লাস নিব, এখানে একটা আছে। দেন হচ্ছে 3 তারিখে আমরা যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট নিয়ে হচ্ছে ধারণা নিব একটা সেশনে। দেন মার্চের 8 তারিখে ক্লাস চ্যাপ্টার 4 যেটা ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6, ওইটা নিয়ে আলোচনা করব। ক্লাস নাম্বার 7 এ আলোচনা করব লেবার অ্যাক্ট নিয়ে চ্যাপ্টার 5, এবং চ্যাপ্টার 6 হচ্ছে ক্লাস নাম্বার 8 যেখানে ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে আলোচনা করব, এবং 9 হচ্ছে চ্যাপ্টার 7 এবং 8 এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং এফআরসি রুলস যেটা 2022, এইটা নিয়ে আমরা আলোচনা করব মার্চের 29 তারিখে। আগেই বলে দিচ্ছি, অত প্রফেশনাল না আমরা। এমন যদি হয় যে আমরা এই 9টা ক্লাসে হচ্ছে শেষ করতে পারি না, একটু লেন্দি হয়ে গেছে, লাগলে 1টা-2টা ক্লাস আমরা এক্সট্রা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে কভার করব। আরেকটা নোট দিতে চাই, আমিও চাকরিজীবী, বিভিন্ন এঙ্গেজমেন্ট কমিটমেন্ট নিয়ে ব্যস্ত থাকি, ফ্যামিলি ইমার্জেন্সিও থাকে। 2-1টা সানডে এমন হতে পারে যে হচ্ছে কোনো কারণে ক্লাসটা রিশিডিউল করতে হচ্ছে। ওইটা আমি আমাদের যে আপনারা রেজিস্টার করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আপনাদের সাথে আলোচনা করেই ওইটা রিশিডিউল করব, অন্য কোনো দিন পারি। অথবা আমার মে মাসের 11 তারিখে এক্সাম, এপ্রিলের 5 তারিখে যেহেতু কোর্সটা শেষ হবে, দেন হয়তো 1টা-2টা সানডেতে আবার আমরা এক্সটেন্ড করে কোর্সটা শেষ করবো, বাট কোর্সটা অবশ্যই শেষ হবে। এর জন্য যদি 1টা-2টা ক্লাস এক্সট্রা নেওয়া লাগে সেইটাও নিব। আর যদি হচ্ছে এমন হয় যে 2-1টা ক্লাস মাঝখানে আমরা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সে নিতে পারিনি, তাহলে ওইটাও হচ্ছে আমরা কভার করে ফেলবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি কোনো কারণে ইমার্জেন্সি এঙ্গেজমেন্টে কোনো লেকচার মিসও করে ফেলেন মাঝখানে, আপনারা যদি রেজিস্টার স্টুডেন্ট হন, আমাদের ওই যে ওয়েবসাইট যেটা, ওইখানে কিন্তু লেকচারের ভিডিও গুলো আপলোড করা থাকবে। সো আপনারা এনি টাইম ভিডিওতে গিয়ে কিন্তু অ্যাক্সেস করে ওই লেকচার গুলো পরবর্তীতে শুনে নিতে পারবেন। সো আমরা এই যে মার্চের 29 তারিখে 7-8 দিয়ে শেষ করে, দেন এপ্রিলের 5 তারিখে একটা সেশন রেখেছি স্ট্র্যাটেজি নিয়ে, যেখানে আমরা আপনাদের সাথে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস শেয়ার করব, যে এই যে চ্যাপ্টার 1 এবং 2 যেটা এখান থেকে যে 25-50 মার্কের কোশ্চেন আসে, কোন সেশনে কতটুকু এসেছে, এইটার একটা অ্যানালাইসিস শেয়ার করব। এবং এক্সামের আগের দিন আপনার কি ধরনের প্রিপারেশন নিতে হয়, এক্সাম হলের যে স্ট্র্যাটেজি, কি কারণে আমরা ডি এবং সি পাই, এগুলি নিয়েও হচ্ছে একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করব একদম লাস্ট ক্লাসে। এবং টাইম টু টাইম প্রতি সপ্তাহেই দেখবেন আমরা এক্সাম নিয়েই আলোচনা করতেছি, হলে আমরা কি ভুল করি, কিভাবে লেখা উচিত ছিল, কেন এইভাবে লেখি না, স্টুডেন্টরা মেজর কি ভুল করে, এইসব নিয়েই মূলত আমাদের এই 10টা ক্লাসের কোর্স প্ল্যান করা। যদি 1টা-2টা ক্লাস বেশি লাগে ওইটা আমরা নিব, কোনো সমস্যা নাই। বাট ওই যে যেই ভাইয়াটা কোশ্চেন করলেন 80টা ক্লাস নেওয়া সম্ভব, বাট আমরা ওই লেন্দি কোর্সে যাচ্ছি না। যদি এমন হয় আমরা ইন ফিউচারে মনে করি যে হ্যাঁ আর একটু লেন্দি করা দরকার, সেই ক্ষেত্রে আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমরা ওইটাকে মডিফাই করব। বাট আপাতত আমরা এই প্ল্যান অনুযায়ী এই সেশনটা কমপ্লিট করব ইনশাল্লাহ। এবার কারো যদি আমার এখানে কমপ্লিট লেকচার দেওয়া, সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সানডেতে এই যে ফেব্রুয়ারির 1 তারিখে কোম্পানি একটা শুরু করব। জাকারিয়া ভাই যেটা বললেন, আপনারা যদি সরাসরি ডাইরেক্ট কেউ এনরোলমেন্টে ইন্টারেস্টেড হন, এনরোলমেন্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই লেকচারটা হচ্ছে আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আবার আপলোড করব, পরবর্তীতে কেউ যদি জয়েন করেন। আবার কেউ যদি চিন্তা করেন যে হ্যাঁ 1টা-2টা ক্লাস আমি ফ্রি করে দেন হচ্ছে এনরোল করব,
তার জন্য জাকারিয়া ভাই অপশন রেখেছে। আমরা অত কমার্শিয়াল না, সো আপনারা ওইটাও করতে পারেন। এখন ভাইয়ারা আপুরা কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন নির্দ্বিধায়, এনি কোশ্চেন, অসুবিধা নেই। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। প্রতিটা মানে চ্যাপ্টার শেষ করার পর যদি আমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন গুলো ধরায় দেওয়া যাইতো সাথে সাথে আর কি, তাহলে ওই জিনিসটা খুব ইফেক্টিভ হইতো আর কি, আমার কাছে মনে হইতেছে আর কি। আমরা অডিট এটা কারণ আমি আপনাদের এই প্ল্যাটফর্মে বিজনেস স্ট্র্যাটেজি করছিলাম, তো শ্যামল স্যার কিন্তু ওইভাবে আমাদেরকে করছিল, যার কারণে ক্লাসটা খুব ইফেক্টিভ ছিল। আচ্ছা, আমি অডিট এন্ড অ্যাসুরেন্স ক্লাসটাও নেই, ওইখানে আমরা ওই ওয়েতেই গিয়েছি। লটা যেহেতু ফার্স্ট টাইম অফার করতেছি, আপনি যেহেতু বলেছেন, আমরা আবার আপনাদের ফিডব্যাক গুলা খুব সাথে সাথে ভ্যালু এডিশন করার চেষ্টা করি, আমরা ওইভাবে নেওয়ার চেষ্টা করব। আপনারা যেভাবে মনে করবেন আপনাদের জন্য ইফেক্টিভ, ওইভাবেই করার চেষ্টা করব। সবগুলা শেষ করার পর যখন আমি ফার্স্ট ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করতে যাব, তখনটা আমি রিলেট করা বা ইয়ে করা তখন একটা হ্যাজার্ড হয়ে যেতে পারে আমার জন্য আর কি। তো এটা খুব ভালো প্রস্তাব দিয়েছেন, আমি হয়তো ওইটাই করতাম, এখনো রেডি আমি অলরেডি আনলোড করছি আরো আগে। ইনশাল্লাহ আমরা ওইভাবেই করার চেষ্টা করব। হয়তো বিজনেস স্ট্র্যাটেজি উনি ওইভাবে করাইছিল এবং ওনার ক্লাসগুলো খুব ইফেক্টিভ ছিল, ভালো ছিল। শ্যামল আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমি চিনি ওকে, আমি জানি। ভালো ক্লাস করাইছিল স্যার। ঠিক আছে, হচ্ছে আমরা ওই যে কমার্স কলেজ থেকেই একসাথে আছি, ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটি, সিএ লাইফ, আমরা সব একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপই আছে একসাথে। বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আপনার প্রপোজালটা অবশ্যই আমি কাউন্ট করব, কোনো সমস্যা ঠিক নেই। আছে স্যার, ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন ভাইয়া পুরা? আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার সেটা হচ্ছে স্যার, এটা কি স্যার আমাদের ম্যানুয়াল বেস পড়া হবে নাকি স্যার মানে ম্যানুয়ালের বাইরেও বিভিন্ন টপিক কভার করা হবে? মূলত ম্যানুয়াল বেসি, হ্যাঁ, ম্যানুয়ালের তো আর লাইন বাই লাইন পড়বো না, বাট হচ্ছে আপনার এক্সাম গুলা কিন্তু হয় ম্যানুয়াল থেকেই, বাট ম্যানুয়ালের টপিক গুলা পড়াতে গিয়ে আপনার এক্সাম হলে তো অনেক সময় এখন এক্সাম হলে কি অনেক সময় কি মূলত এখন কেস বেস কোশ্চেনই হয়। হ্যাঁ, সো এইটার জন্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রিলেটেড যে এক্সাম্পল গুলা লাগবে, বা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সের যে হচ্ছে জিনিসগুলা ফেস করেছি, বা এক্সাম হল এক্সপিরিয়েন্স, বা আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি সবার যে এক্সপিরিয়েন্স থেকে আমরা বিভিন্ন, যেমন আমাদের গ্রুপে অনেকে ফার্স্ট অ্যাটেম্পটেও পাস করেছে, বেশ কয়েকজনের 2-3 অ্যাটেম্পটেও লেগেছে, তাদের কি ল্যাকিং ছিল কি ওগুলিও আপনাদের সাথে শেয়ার করব। সো ম্যানুয়ালের টপিক ধরেই যাব, বাট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও টাইম টু টাইম ওইটার সাথে শেয়ার করা হবে। আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আচ্ছা, হোপফুলি আর কারো কোশ্চেন নাই, সো ধীরে ধীরে হয়তো আসবে। সো হচ্ছে ওই যে আমাদের যে চ্যাট বক্স আছে ওইখানে তো জাকারিয়া ভাই লিংক দিয়ে দিয়েছেন এবং নাম্বারও দিয়ে দিয়েছেন। যাদের যাদের এনরোলমেন্ট রিলেটেড কোনো কোয়ারিজ আছে বা করতে চান, তারা ওই লিংকে চলে যাবেন বা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ফোন হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ইনশাল্লাহ নেক্সট সানডেতে আমরা হচ্ছে ক্লাসের মাধ্যমে হচ্ছে ডাইরেক্ট একাডেমিক আলোচনায় ঢুকে যাবো ইনশাল্লাহ। হোপফুলি একটা ভালো কিছু হবে। তাহলে আজকে আপনারা পারমিশন দিলে শেষ করতেছি, নেক্সট সানডে দেখা হবে ইনশাল্লাহ, বা কথা হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।